কত বছর ধরে চলছে। এখানে দুটো জিনিস হচ্ছে, এখানে টাইম ওভাররান করছে, টাইম ওভাররান করার সাথে কস্ট ওভাররান করছে, এবং টাইম কস্ট ওভাররান করার পরে আমাদের হচ্ছে প্রজেক্টে ডিলে হচ্ছে, টাকাটা বেশি খরচ হচ্ছে, এবং ঢাকা চট্টগ্রামের যে 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 আমাদের লাইফ লাইন পোর্টের সাথে আমাদের লাইফ লাইন ক্যাপিটালের সেটা যে তাড়াতাড়ি তৈরি হলে মানুষ উপকৃত হতো, ইকোনমি সচল হতো, সেটা বিলম্বিত হচ্ছে। আর তাইলে আমরা দেখতেছি সেখানে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি পুয়ার, মেজর প্রজেক্ট এটাকে আমরা বলতে হবে। আমরা কিছু ফ্লাইওভার তৈরি করলে আর কিছু ঢাকাতে মেট্রোল চালু করলে কিন্তু আপনার ইকোনমি সচল হবে না। আপনার পোর্টটাকে সচল রাখতে হলে ঢাকা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসের কথা শুনছি, সে তো স্বপ্নগত থেকে যাবে, কারণ 10 বছর ধরে এটা কাজই চলছে 4 লেনের, তার কোনো সমাধান এখনো হয়নি। এবং বারবার যোগাযোগ মন্ত্রী মহোদয় বলছেন যেটা এখনই চালু হবে, এই বছর চালু হবে, আগেও চালু হবে, অনেক দোকানই হয়ে গেছে। আমরা এত কথা শুনতে চাই না, আমরা দেখতে চাই ইট ইজ রানিং, ইট ইজ ওয়ার্কিং, পিপল আর গেটিং বেনিফিট আউট অফ ইট, এটা আমরা দেখতে চাই। একই সাথে আমরা আজকে দেখতে চাই inadequacy of আমরা জোর যাই inadequacy of physical infrastructure। সেই আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, আপনার গ্যাস পাচ্ছে না, আপনার রোড পাচ্ছে না, তাহলে কি ইন্ডাস্ট্রি হবে? আপনি এখন একটা গ্যাস কানেকশনের জন্য আমার কাছে বহু লোক আসে ওই এমপি হিসেবে একটা সুপারিশ করার জন্য, আমি লিখে দেই, কিন্তু তাহলে ঘুরতেই থাকে। অনেক ইন্ডাস্ট্রি করার জন্য বসে আছে, আপনারা প্লট দিচ্ছেন, অনেকে তো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং তৈরি করে ফেলছে, কিন্তু গ্যাসের জন্য কিছু করতে পারছে না। এবং দেখা গেছে যে ডিসবার্সমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল লোনস falls by 28% in the last quarter. Last quarter industrial loan disbursement 28% নেমে আসছে। This is the economic progress of this government. তারপর আমি আসতে চাই আপনার শুধুমাত্র এই যে যানজট, প্রতিদিন যে যানজট হচ্ছে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, হাইওয়েগুলোতে, এইখানে যে ম্যান আওয়ার লস হচ্ছে, টাইম অ্যান্ড এনার্জি লস হচ্ছে, এবং মানুষের যে ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, এটারও তো একটা কস্ট আছে। এবং এটার জন্য এই কষ্ট তো ন্যাশনাল ইকোনমিতে এফেক্ট করে, এটাও তো আমাদের অ্যাকাউন্টে আনতে হবে। এবং এর ফলে তো আমাদের যত এফিসিয়েন্সি বাড়ার কথা সেটা কমে যাচ্ছে। সুতরাং এই যে যানজট কীভাবে আপনারা কমাবেন, লোকসংখ্যার চাপ কমাবেন, রাস্তাঘাটগুলো ক্লিয়ার করবেন, সেটাও তো আপনাদেরকে ভেবে দেখতে হবে। তা নাহলে বাজেট থিওরি অ্যান্ড প্র্যাকটিস মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, অ্যান্ড থিওরি মাস্ট করসপন্ড ইন দ্য প্র্যাকটিস। একটা করসপন্ড না করলে কিন্তু কোনোটাই কিন্তু সামনের দিকে আগাবো না, একখানে গিয়ে মুখ থুবড়ে পড়বে। তারপর এখন কি হয়েছে তাহলে, এখন আমরা দেখছি আবার এডুকেশন। আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। পৃথিবীর সব দেশে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ করা হয়। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীও দাবি করেছেন, এই সংসদে আমি শুনেছি যে এবার শিক্ষা খাতে অনেক কম, মাত্র 1.8%। তাহলে শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি, আমরা কাজে নিয়ে করব। আমরা যারা আজকে অশিক্ষিত লোক আছে, যারা আজকে কম শিক্ষিত লোক আছে, যাদের এখন শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে আমাদেরকে আনতে হবে। অন্ধকার থেকে আলোর জগতে আনতে হলে শিক্ষা খাতে 5% জিডিপির বরাদ্দ বাড়াতে হবে, তা নাহলে শিক্ষা খাত উন্নত হবে না। আজকে বাংলাদেশে আমরা শিক্ষা অবস্থায় কি দেখি, শিক্ষা ব্যবস্থা কি দেখি, গোল্ডেন জিপিএ পায় কোথায়? এসএসসিতে, এইচএসসিতে। ঢাকা ইউনিভার্সিটি কী হয়? ঢাকা ইউনিভার্সিটি দেখলাম যে গতবার ইংলিশ ডিপার্টমেন্টে 136টা সিট ছিল, মাত্র 2 জন কোয়ালিফাই করেছে, আর সব সিট খালি। তাও রিল্যাক্স করেছে, 4 জন হয়েছে সেখানে। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার মান পড়ে গেছে, গোল্ডেন জিপিএ পাচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় গর্ব করতাম। আজকে আমাদের সামনে যারা বসে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী একসময় ছাত্র নেতা ছিলেন, ইডেন গার্লস কলেজের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সামনে বসে আছে মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, উনি 69-এর গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন। এখানে রাশেদ খান মেনন সাহেব আছেন, উনি ডাকসুর ভিপি ছিলেন। এখানে হাসানুল কিনিউ, উনি ছাত্ররাজনীতি করেছেন। আনোয়ার মঞ্জু ছাত্ররাজনীতির প্রোডাক্ট। আরও অনেকে আছে, অবদুল কাদের সাহেব, আমরা একসাথে রাজনীতি করেছি, মাননীয় যোগাযোগ মন্ত্রী, উনিও ছাত্ররাজনীতির প্রোডাক্ট। আজকে সেই বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে? গত 25 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নাই, ডাকসু নাই, ইকসু নাই, ডাকসু নাই। দিস আর দ্য ট্রেনিং ইনস্টিটিউট। এখান থেকে আমরা শিক্ষা লাভ করতাম, এখান থেকে আমরা শিক্ষা পেতাম যে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয়। কিন্তু আজকে সেই ট্রেনিং গ্রাউন্ডগুলোকে ফিনিশ করে দিচ্ছি, ডাকসু নির্বাচন দিচ্ছি না, আজকে বিএনপিও দেয়নি,
আওয়ামী লীগের দিচ্ছে না। এবং তারপরে আমাদের সময় কিন্তু আমাদেরকে স্বৈরাচার বলা হয়। আমরা 90 সালে আমরা ডাকসু নির্বাচন দিয়েছিলাম, 89 সালে ডাকসু নির্বাচন দিয়েছিলাম এবং আওয়ামী লীগই জিতেছিল সুলতান মনসুর, আর বিএনপি জিতেছিল আমানুল্লাহ আমান। কোনো অসুবিধা নাই, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে, 5 মিনিটে শেষ করুন। আর আমার তো কথা কোনো শেষ হয়নি। 5 মিনিট। হ্যাঁ, থ্যাংক ইউ। আর একই সাথে আমরা দেখছি বাংলাদেশে এখন প্রাইভেট এবং মিলে কি বলে আপনার পাবলিক ইউনিভার্সিটি 136টি ইউনিভার্সিটি আছে এবং লক্ষ লক্ষ ছাত্র বেরোচ্ছে, এদের কাজের কোনো কর্মসংস্থানের জায়গা নাই এবং সিটি মানে টাইম বোম। আমরা এই যে শিক্ষিত বেকার, এই শিক্ষিত বেকার একটা টাইম বোমের মতো, যে কোনো সময় এক্সপ্লোশন করতে পারে। কেন আমরা তখন সমস্ত যে প্রোগ্রাম, সমস্ত রূপকল্প সব ব্যর্থ হয়ে যাবে। তাই এদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর ট্যাক্স বার্ডেন, আজকে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর 10% ট্যাক্স ধরা হয়েছে। কী কারণে ধরা হয়েছে? সেখানে আমি জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়তো যারা বিত্তবান বা একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তারা যায়, কিন্তু শিক্ষার উপর ট্যাক্স দেবো কেন? আমাদের ট্যাক্সের কি অন্য কোনো খাত নেই? আমি কেন বিশ্ববিদ্যালয়ের উপর ট্যাক্স দিব? এটা প্রত্যাহারের জন্য আমি দাবি জানাচ্ছি। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ, উনি কীভাবে এটা অ্যাচিভ করবেন? শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আপনি ডিজিটাল বাংলাদেশে অ্যাচিভ করতে পারবেন না। তা শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, যে সন্ত্রাস, যে চাঁদাবাজি, যে দখলবাজি এবং এই যে টেন্ডারবাজি, এটাকে বন্ধ করতে হবে। আপনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনি ভিপিও ছিলেন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের, এখানে তোফেল ভাই ছিলেন, বা এখানে মতিয়াবও ছিলেন, এখানে আমরা সবাই ছিলাম। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চিনতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চিনতাম না। আমি চিনতাম ভাইস চ্যান্সেলর অফিস, আমি চিনতাম ডাকসু অফিস, আমি চিনতাম মধুর ক্যান্টিন, আমি চিনতাম ছাত্রাবাসগুলো, আমি যেখানে ছাত্ররা থাকে তারা কীভাবে থাকে। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চিনতাম না, ওনারা কেউ চিনতেন না, মাননীয় প্রধানমন্ত্রী চিনতেন না। এখন কী ছাত্র রাজনীতি হচ্ছে? আমাদের গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতি 52 সাল থেকে যেটা শুরু হয়েছে, 69 সাল, 71 সাল, যে ছাত্র রাজনীতি গর্ব করি। বঙ্গবন্ধু একদিন ছাত্রনেতা ছিলেন এবং তিনিও কিন্তু জেল খেটেছেন ছাত্র হিসাবেই। তাহলে আজকে সেই ছাত্ররাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে ছাত্ররাজনীতির নামে অপরাজনীতি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, আপনার সেখানে আজকে দখলবাজি চলছে, দলীয়করণ চলছে, দলতন্ত্র চলছে, চাঁদাবাজি চলছে, টেন্ডারবাজি চলছে এবং ইঞ্জিনিয়ারকে গুলি করা হচ্ছে। একই দল আরেক দলকে গুলি করছে টেন্ডারের জন্য। আমরা এর অবসান চাই। এই সুশাসন না হলে আপনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে না, মাননীয় প্রধানমন্ত্রী। তারপর জিডিপিতে আমরা দেখছি জিডিপি 7% গ্রোথ আপনারা চিন্তা করছেন। আমি যদি বইটা দেখি তাহলে দেখব গত কয়েক বছর যাবৎ উনি কিন্তু 6-7% কথা বলে আসছেন মাননীয় অর্থমন্ত্রী, প্রতি বছরে 7% গ্রোথ করবেন, কিন্তু কোনোবারই তিনি অ্যাচিভ করতে পারেননি। এবং প্রতি বছর উনি বলছেন যে আমি 7% গ্রোথ করবো, অ্যাচিভ করতে পারেননি। একবার কি দেখেছেন কী কারণে অ্যাচিভ করতে পারেননি? এই ধরনের কিছু ফল্ট লাইন যেগুলো আছে, ফল্ট লাইনগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, মেজর ফল্ট লাইনগুলো, তাহলে গ্রোথ রেট বাড়বে না। সেই জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার হবে, এমপ্লয়মেন্ট দরকার হবে এবং বেকারত্ব দূর করতে হবে। দ্যাট ইজ জব ক্রিয়েশন ইজ দ্য নাম্বার 1 জব অফ এনি গভর্নমেন্ট এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড ইমিডিয়েটলি, এটা আমি মনে করি। এবং দেশের সুশাসন আনতে হবে। আজকে আজকে ড্রাগ দ্বারা আসক্ত হয়ে গেছে কারা? আমাদের তরুণ প্রজন্ম। তারা রাজনীতি করে না, তারা এখন টাকা বানাতে চায়, বড়লোক হতে চায়, তারা গাড়ি চালাতে চায়। ছাত্রদের গাড়ি থাকবে এটা আমরা কল্পনা করতে পারিনি, আমাদের কোনো ছিল না। আপনাদের কারো ছিল কি? নিশ্চয়ই ছিল না। তাহলে গাড়িতে করে দেয় আজকে। তাহলে না, তা আপনার বাবার ছিল, আপনার ছিল না। হ্যাঁ, আপনার বাবার ছিল, আপনার না। হ্যাঁ, ছাত্র হিসেবে ছিলেন না। এখন আজকে কদিন আগে দেখছি 25 কোটি টাকার ইয়াবাসহ এসবি গ্রেপ্তার, 25 কোটি টাকার ইয়াবাসহ এসবি গ্রেপ্তার, পুলিশের এসবি। তাহলে যারা বেড়া যদি ধান খায় তাহলে কি অবস্থা হবে? তাহলে আজকে সুশাসন নাই দেশে। এবং আজকে ঢাকা শহরে আপনার 2 মাইল আসতে 2 ঘন্টা লাগে, ঢাকা শহরে 2 মাইল আসতে 2 ঘন্টা লাগে। তাহলে 2021 সালের সেই মধ্যের দেশে পৌঁছতে আমাদের কত সময় লাগবে, এটাকে একটা ভেবে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।